কেউ একজন ঠিকই বলেছে যে খুশি সবসময়ের জন্য ভাগ্যে থাকতে হয়, কারণ আমরা আনন্দ দেখানোর জন্য ছবিতে তো সবসময়ের জন্যই হাসি। আজকে একটা মোটিভেশনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যে স্টোরিটা আপনি যদি শেষ পর্যন্ত শোনেন আপনি ফিল করবেন যে নতুনভাবে কিভাবে বাঁচা যায়। নমস্কার, আমি সুজিত, একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। এই গল্পটা যদি আপনি শেষ পর্যন্ত শোনেন অবশ্যই আপনি নতুন করে বাঁচতে শিখবেন, কারণ এই গল্পটা আপনাকে অনেক কিছু শেখাবে। গল্পটা হচ্ছে একটা ধনী ব্যবসায়ীর। গুজরাটের এক ব্যবসায়ী ছিলেন এবং তিনি সবসময়ের জন্য নিজের ব্যবসা নিয়ে প্রচণ্ড কনসাস থাকতেন, কিন্তু তিনি এইটা জানতেন না যে তার কত সম্পত্তি আছে। কারণ তিনি এতটাই বড়লোক ছিলেন, তিনি নিজে কোনো কাজ করতেন না, তার কর্মচারীরাই সব কাজ তাকে করে দিত। তো তিনি একদিন চেম্বারে বসেছিলেন, চেম্বারে বসে তিনি ভাবছিলেন যে তার কতটা সম্পত্তি আছে। যদি এটা জানা যেত তাহলে তিনি ভাবতেন যে আগামী কতগুলো প্রজন্ম তিনি সেভ করে রাখছেন তার ফিউচারের জন্য। এটা ভাবতে ভাবতে তিনি তার অ্যাকাউন্ট্যান্টকে ডাকলেন এবং তাকে ডেকে বলল, ভাই তুমি একটা কাজ করো, তোমাকে 7 দিন আমি সময় দিলাম, তুমি 7 দিনের মধ্যে আমাকে একটা রিপোর্ট দেবে যে আমার টোটাল কত সম্পত্তি আছে, কটা ব্যবসা আছে, কটা গাড়ি আছে, কত প্রপার্টি আছে, এবং এইগুলো কিন্তু আমাকে 1 সপ্তাহের মধ্যে তোমাকে জানাতে হবে। অ্যাকাউন্ট্যান্ট বলল, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি 1 সপ্তাহের মধ্যে আপনাকে একটা পজিটিভ রিপোর্ট দেওয়ার। এটা শুনে সেই ভদ্রলোক মানে সেই ব্যবসায়ী প্রচণ্ড আশ্বস্ত বোধ করলো যে ঠিক আছে, 1 সপ্তাহ পরে আমি আমার সম্পত্তির মোট হিসাবটা জানতে পারবো। 1 সপ্তাহ পরে সেই অ্যাকাউন্ট্যান্ট এলেন। সেই অ্যাকাউন্ট্যান্ট এসে সেই মহাশয়কে জানালেন যে শেঠজি, আপনার কাছে এতটাই সম্পত্তি আছে যে আপনার 7 জন্ম যদি বসে থাকে, কেউ যদি কোনো কাজও না করে, তাহলে তারা বসে বসে লাক্সারি লাইফ লিড করতে পারবে, তার কোনো কাজ করতে হবে না। তখন বলল, বাহ, এতটা সম্পত্তি আছে, কিন্তু কোনো হিসাব তো কেন দিলে না? তোমার কাছে কোনো কাগজপত্র দেখছি না। বলে, হিসাবের দরকার নেই, আমি যা হিসাব দেখেছি সেই হিসাবের পরিমাণ আপনি শুনলে চমকে উঠবেন। বলে, ওটাই তো আমি জানতে চাইছি। তুমি একটা কাজ করো ভাই, তোমাকে আরও 3 দিন সময় দিলাম, তুমি অবশ্যই ওই 3 দিনের মধ্যে আমাকে পুরো সম্পত্তির হিসাব দেবে। রিপোর্ট প্রিপারেশনের কথা শুনে সেই অ্যাকাউন্ট্যান্ট ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই শেঠজি এবার ভাবলো, সেই ব্যবসায়ী ভাবলো যে আমার 7 জন্ম তো সিকিওর হয়ে গেল, কিন্তু 8 নম্বর যে প্রজন্ম, তারা কি পাবে? তাদের জন্য আমি কি রেখে যাব? তারা আমাকে কেন মনে রাখবে? এইটা ভাবছিল সারাদিন। এটা ভাবতে ভাবতে সে তখন ভাবলো যে আমার ওয়াইফের সাথে কি এটা ডিসকাস করা যেতে পারে। কিন্তু ভাবলো যে ওয়াইফের সাথে যদি ডিসকাস করি সে তো আমার উপরে হাসবে যে তুমি কি পাগল আছো, 7 জন্ম তোমার সিকিওর হয়ে গেছে, তুমি 8 জন্মকে নিয়ে পড়ে রয়েছো। এইগুলোই ভাবছিল, আজকে ভাবছিল, কালকে ভাবছিল। ভাবতে ভাবতে ঠিক 3 নম্বর দিন উপস্থিত হবে। সেদিন তিনি সকালবেলা ঘুম থেকে উঠে পেপার পড়ছিলেন। পেপার পড়তে পড়তে তার চোখ পড়ল একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে, যে একজন বড় মোটিভেশনাল স্পিকার, মানে একজন সাধু বলা যেতে পারে, সেই সাধুর একটা স্পিচ ছিল সন্ধ্যাবেলায়। তখন ভাবলো যে চলো আজকে এনার একটু কথা শুনে আসি, যদি আমার একটু জ্ঞান বাড়ে, যদি আমার এই প্রশ্নের উত্তর যদি আমি ওনার কাছ থেকে পাই তাহলে খুব ভালো হয়। এটা ভেবে তিনি সন্ধ্যাবেলায় চলে গেলেন সেই মনীষীর আশ্রমে এবং সেখানে গিয়ে তিনি সমস্ত প্রবচনগুলো শুনলেন। প্রবচন শোনার শেষ হয়ে গেলে সে তখন সেই সাধুর সামনে গেল, গিয়ে বলল, মহারাজ নমস্কার। বলে, বলুন। বললো, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছ থেকে চাই। তখন বললো, হ্যাঁ বলুন। বলে, অ্যাকচুয়ালি আমার প্রচুর টাকা আছে, আমার অনেক সম্পত্তি, আমার 7 জন্ম পুরো সিকিওর, তারা যদি কিছু নাও করে তাহলেও তারা বসে খেতে পারবে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে 8 জন্ম মানে 8 যে জেনারেশন আছে, সেই জেনারেশনের জন্য আমি কি রেখে যাব, তখন কি হবে, তারা কি করবে? আমি এই প্রশ্নের উত্তরটাই বুঝতে পারছি না যে আমার কি করণীয়, আমার কি করা উচিত। ব্যবসায়ীর এই কথা শুনে মহারাজ সব বুঝতে পারলো যে এই ব্যবসায়ীর মনে কি চলছে। সে তখন বলল, আপনি চিন্তা করবেন না, এর প্রশ্নের উত্তর আপনি নিজেই বার করতে পারবেন, আপনাকে জাস্ট একটা ছোট কাজ করতে হবে। সেটা শুনে সেই ব্যবসায়ী বলল, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি, কিন্তু এই উত্তর আমার লাগবে যে 8 জেনারেশনের জন্য আমি কি রেখে যাব, তারা কি করবে। বললো, ঠিক আছে, আপনারা কাজ করুন, আমাদের এই শহরের একদম শেষের দিকে একটা বস্তি আছে, ওই বস্তির 13 নম্বর যে ঘরটা আছে সেই ঘরে একজন বৃদ্ধ মা থাকে। আপনি এক কাজ করুন, ওই বৃদ্ধ মাকে আধা কিলো মানে 500 গ্রাম মাত্র গম দিয়ে আসুন, কারণ সে প্রচণ্ড গরিব, তার কালকে কি খাবে সে সেটা জানে না। সুতরাং আপনি এই কাজটা করুন, উত্তর আপনি নিজে থেকেই বার করতে পারবেন। এইটা শুনে সেই ব্যবসায়ী, সেই বিজনেসম্যান প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেল। সে সাথে সাথে তার কর্মচারীদের ফোন করলো, বললো, একটা কাজ কর, 1 কুইন্টাল গম নিয়ে সেই বস্তিতে এখনই চলে এসো, এই অর্ডারটা দিয়ে দিল। সেই ব্যবসায়ীর কর্মচারীরা সাথে সাথে সেই কুইন্টাল ভরা বস্তা নিয়ে ওই গ্রামে পৌঁছালো এবং ওইখানে গিয়ে ওই 13 নম্বর যে ঝুপড়িটা রয়েছে সেই ঘরে গিয়ে নক করলো। নক করার পরে এক বৃদ্ধ মা বেরোলো,
বেরিয়ে প্রণাম করলো সেই বৃদ্ধ মাকে, বললো মা আমি তো প্রচণ্ড দানি, আপনি জানেন না, আর আপনি যে এখানে থাকেন এত কষ্টের ভিতরে সেটাও আমি জানতাম না। তো যাই হোক, আজকে আমার পুণ্য সঞ্চয় করার একটা বড় সুযোগ এসছে। এরকম কথা বলতে বলতে বলে আমি আপনাকে কিছু দান করতে চাই, এই 1 কুইন্টাল বস্তা গম আপনি রাখুন, যাতে আপনার 1 মাসের সেবা আপনি করতে পারেন, আপনার জন্য কোনো কষ্ট না হয়। তখন সেই বৃদ্ধ মা হেসে বলল, বাবা আজকের ভোজন আমার হয়ে গেছে, সুতরাং আমার আর অতিরিক্ত প্রয়োজন কোনো গম বা কোনো খাবার দরকার নেই, সুতরাং এটা তুমি নিয়ে যাও। বললো মা এরকম করলে কি করে হয়, আপনি অনেক কষ্টে আছেন, আমি জানি আপনার এটা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আপনার 1 কুইন্টাল রাখতে হবে না, আপনি 1 কেজি গম রাখুন, যাতে আপনার সুবিধা হয়, আপনার অ্যাটলিস্ট 1 সপ্তাহর যেন আপনার রেশন হয়ে যায়, বা 1 মাসের কাজ যেন আপনার মিটে যায়, এই 1 মাসের দিয়ে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। বললো বিশ্বাস করো আমার কিচ্ছু লাগবে না, আমার আজকের ভোজন হয়ে গেছে, আর কালকের ব্যবস্থা আমি করে নেব, সুতরাং আমার আজকে কোনো প্রয়োজন নেই। তখন লাস্টে সেই ব্যবসায়ী হাতে পায়ে পড়ার মতো অবস্থা, বলে ঠিক আছে আপনার কিছু রাখতে হবে না, আপনি অ্যাটলিস্ট এই মানে 1/2 কিলো আপনি গম তো রাখুন, এইটা অ্যাটলিস্ট আপনি কালকে খাবেন। আজকের জন্য যে সেবা আমার প্রয়োজন ছিল, সেই সেবার প্রয়োজন ভগবান মিটিয়ে দিয়েছে, আগামীকাল আমি যা গ্রহণ করব সেটাও নিশ্চয়ই ঈশ্বর তার ব্যবস্থা করে দেবেন, সুতরাং আমার অতিরিক্ত কোনো খাবার প্রয়োজন নেই। এইটা বলার পরে সেই বুড়িমা সেই ব্যবসায়ীকে হাত জোর করে নমস্কার করে দরজা দিয়ে চলে গেল। সে ব্যবসায়ী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো যে আমি কি ভুলটা করছি, সত্যিই তো আমার আজকের জন্য এত কিছু রয়েছে, আগামী 7th জেনারেশনের জন্য আমার এত কিছু রয়েছে, আমি 8th জেনারেশনের জন্য কেন ভাববো। এই পুরো স্টোরিটা সে বুঝতে পারলো যে মহারাজ কেন এই জেদি এবং বৃদ্ধ মহিলার কাছে আমাকে পাঠিয়েছে। সে তখন এই স্টোরিটা বোঝার পর সে ফিরে এলো। গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পটার লেসন অনেক বড়। এই গল্পটা কিন্তু সেই ব্যবসায়ী বা সেই মহিলা বা সেই মহারাজের নয়, এই ব্যবসাটা হচ্ছে আজকেরকার দিনের আমাদের ঘটনা। আমরা সবসময়ের জন্য ফিউচারের চিন্তা করি, আমরা সবসময়ের জন্য আমাদের সন্তানদের চিন্তা করি, আমরা সবসময়ের জন্য কালকে কি হবে পরশু কি হবে এটা ভাবি। আমরা কেন এটা ভাবি না যে আজকে আমাদের কাছে যা রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা আমাদের প্রেজেন্ট লাইফটাকে বেটার করি। কারণ আলটিমেটলি এগুলো তো আমরা আর্ন করছি, এগুলো আমরা যদি আজকে ভোগ না করি আমরা কবে ভোগ করব। কারণ আমরা সবাই জানি লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং সবসময়ের জন্য যেই সিচুয়েশানে তুমি এখন রয়েছো সেই সিচুয়েশানটাকে ভালো করে এনজয় করো। যারা প্যারেন্টস আছেন তারা সবসময় এটা ভাবেন যে আমাদের অবর্তমানে আমাদের বাচ্চারা কিভাবে সার্ভাইভ করবে। আমরা এটা কেন ভাবি না যে বাচ্চাদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে, বাচ্চাদের ভবিষ্যৎটাকে বাচ্চারাই ডিল করুক, আমরা ওদের এডুকেশনের উপরে জোর দিই, আমরা ওদের ফিউচারটাকে স্ট্রং করব, সেটা এডুকেশনের মাধ্যমে উইথ ডিসিপ্লিনের মাধ্যমে, কিন্তু এই নয় যে ওর জন্য কত সম্পত্তি রেখে যাব। সুতরাং সবসময়ের জন্য নিজের জন্য বাঁচুন এবং ফ্যামিলির জন্য বাঁচুন, যে ফ্যামিলিদেরকে নিয়ে আপনি চলতে চান বা চলছেন। অতিরিক্ত চিন্তা সবসময়ের জন্য আপনার শরীরের পক্ষে ক্ষতিকর, সুতরাং অতিরিক্ত চিন্তা বন্ধ করে আজকের জন্য বাঁচুন, এখনকার জন্য বাঁচুন। যদি এই ইনফরমেটিভ ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ইনসাইড সুজিতকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো আর সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, বাবা মার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।